ওকে, সো আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? ওকে, আশা করি ভালো আছো, সুন্দর সুস্থ আছো। আমাকে একটু জানিয়ে দাও যে আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং সব কিছু ঠিক আছে কিনা। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তোমাদের অনেকের কলেজের এক্সাম চলতেছে, এই জন্য ক্লাসগুলো আমরা রেগুলার ক্লাস নিই নাই, এখন অনেকের মোটামুটি শেষের দিকে। তো এখন মোটামুটি আমরা রেগুলার ক্লাসে যাব এবং রেগুলার ক্লাস শুরু হয়ে গেছে। তো এতদিন তোমাদের পরীক্ষার কারণে অনেকের সবারই প্রায় কলেজের পরীক্ষার কারণে আমরা ক্লাসগুলো কন্টিনিউ করি নাই। তো আজকে আমরা তোমাদের বহুল কাঙ্ক্ষিত তোমাদের যে নির্মিত্তি অংশের যে 70 মার্ক বা লিখিত যে 70 মার্ক, এই 70 মার্ক নিয়ে আমরা আজকের ক্লাসে আলোচনা করব। ওকে, সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। অ্যান্ড আজকের ক্লাসে তোমরা কিভাবে তোমাদেরকে প্রতিবেদন অর্থাৎ যেগুলো লিখতে আমাদের বেশি ঝামেলা হয়, সব কিছু তো আমরা অনেক এখানে 70 মার্কের অনেক কিছু আছে যেগুলো লেখার নিয়ম আমরা জানি, অনেক কিছু আছে যেগুলো লেখার নিয়ম আমরা জানি না। যেমন দিনলিপি কীভাবে লিখতে হয়, এই জিনিসগুলো আমাদের হয়তো অনেকের জানা নাই। তো আজকের ক্লাসে আমরা এই জায়গাটা নিয়ে একটু আলোচনা করব। ওকে, তো তাহলে শুরু করি আমরা আমাদের আজকের ক্লাস। অ্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস হবে। সেই সাথে আজকে আমরা একটা আমাদের ফার্স্ট পেপার ফার্স্ট ইয়ারে যারা 24 ব্যাচে যারা রয়েছে তাদের শর্ট সিলেবাসের অন্তর্ভুক্ত একটা কবিতা রয়েছে। এই কবিতাটা নিয়েও আমরা আমাদের আজকের ক্লাসে একটু করে আলোচনায় যাব। ওকে, তো যাই হোক, তাহলে আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। প্রথমত আমি তোমাদেরকে একটু নির্মিত্তি যে 70 মার্ক, এটার একটা মানমণ্ডনটা একটু দেখাই। যেমন পারিভাষিক শব্দ থেকে একটি এবং অনুবাদ, তোমাদের যে অনুবাদ আছে, এই অনুবাদ বা তুমি পারিভাষিক শব্দ লিখবা অথবা তোমাকে ইংরেজি লাইন দিবে, সেগুলো থেকে তুমি অনুবাদ লিখবা। একটি করে তুমি দুটি প্রশ্নের উত্তর থাকবে, একটির উত্তর করতে হবে। একটির উত্তর করলে তুমি 10 মার্ক। তাহলে তোমাকে হয় পারিভাষিক শব্দ লিখতে হবে, না হলে অনুবাদ লিখতে হবে। এরপর তোমাকে দিনলিপি লিখতে হবে অথবা অভিজ্ঞতা বর্ণনা লিখতে হবে। দিনলিপি লিখতে হবে অথবা অভিজ্ঞতা বর্ণনা লিখতে হবে, এখান থেকে একটা লিখবা 10 মার্ক। বৈদ্যুতিক চিঠি লিখতে হবে অথবা ক্ষুদে গল্প লিখতে হবে, এবং পত্র লিখন অথবা আবেদনপত্র, যে কোনো একটা দিতে পারে। হয় বৈদ্যুতিক লিপি দিবে, না হলে ক্ষুদে বার্তা দিবে, হয় পত্র লিখতে দিবে, না হলে আবেদনপত্র লিখতে দিবে। তো এইটা দিবে তোমাদের এখান থেকে 10 মার্ক। তাহলে এই 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 অংশে আমরা মোট কত মার্ক পেলাম? 10 10 30 মার্ক পেলাম। এরপর আমরা একটু দেখি, এরপর সারাংশ, সারমর্ম, সারসংক্ষেপ থেকে একটি, ভাব সম্প্রসারণ থেকে একটি, মোট দুটি প্রশ্ন থাকবে, একটির উত্তর দিতে হবে। সারাংশ, সারমর্ম অথবা তোমার ভাব সম্প্রসারণ যে কোনো একটা তোমার থাকবে, সেখান থেকে তোমাকে একটা লিখতে হবে, উত্তর 10 মার্ক। সংলাপ লিখতে হবে অথবা একটা ক্ষুদে রচনা লিখতে হবে, সেখানে থেকে তোমাকে যে কোনো একটি করতে হবে, সেখানে 10 মার্ক। প্রবন্ধ রচনা যেটা, এখানে 20 মার্ক। এই হচ্ছে তোমার মোট 70 মার্ক। তো জিনিসগুলো আমি তোমাদেরকে একটু দেখাবো, কোন কোন জিনিসগুলো আসলে কিভাবে লিখতে হয়। এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ এবং এইটা তোমরা সবাই মোটামুটি জানো। এটা তোমরা সবাই মোটামুটি জানো। এখন আমরা একটু চলে যাই যে কিভাবে জিনিসগুলো আসলে লিখতে হবে, সেই বিষয়ে যদি চলে যায়। আচ্ছা, টেস্ট পরীক্ষায় বাংলা পরীক্ষা অনেক ভালো হয়েছে, ভেরি গুড। তোমরা অনেকেই বলেছো যে টেস্ট পরীক্ষায় তোমাদের বাংলা অনেক ভালো প্রস্তুতি হয়েছে। যদি আমরা সবগুলো ক্লাস শেষ করি নাই, সবগুলো ক্লাস শেষ করার পর ইনশাল্লাহ তোমার বোর্ড পরীক্ষায় বাংলা অনেক ভালো হবে, শুধু ক্লাসগুলো ফলো করলে ইনশাল্লাহ। আচ্ছা, তো আসো আমরা একটু চলে যাই। প্রথমত আমরা দিনলিপি লেখনটা একটু শিখি, যে তুমি কিভাবে আসলে, তোমাকে দিনলিপি লিখতে বললে তুমি আসলে কিভাবে এই দিনলিপিটা তুমি লিখবা, সেই জিনিসটাতে আমরা একটু আলোচনায় যাই। আচ্ছা, তো আসো আমরা এই আলোচনাটা একটু শুরু করি যে তুমি কিভাবে দিনলিপি লিখবা। তো এখানে খেয়াল করে দেখো, প্রথমত তোমাকে এরকম যে কোনো বিষয়ের উপর তোমাকে লিখতে দিতে বলে। লিখতে তো যেমন তোমার সাপোজ তোমার আসতে পারে যে তোমার জীবনের কোনো স্মরণীয় ঘটনার বর্ণনা দিয়ে একটা দিনলিপি লেখো, অর্থাৎ তোমার জীবনে যে কোনো একটা স্মরণীয় ঘটনা, এই স্মরণীয় ঘটনার উপর তুমি একটা দিনলিপি লিখবা। তো লেখার ফরম্যাটটা তোমাদেরকে একটু বলে দিই। প্রথমত তুমি তারিখ দিবা, মাস দিবা, বছর দিবে, যে কোনো একটা তুমি দিয়ে দিতে পারো। হ্যাঁ, এরপর তুমি যখন এটা লিখতেছো দিনলিপি লেখার ক্ষেত্রে, তখন তুমি সেটা লিখবা রাত 12টা 20 মিনিটের সময় সে লিখছে। তুমি এনি টাইম দিয়ে দিতে পারো, যে কোনো একটা সময় তুমি দিয়ে দিবা। এরপর তুমি জাস্ট তোমার জীবনের স্মরণীয় ঘটনাটা কি, এই ঘটনাটা তুমি কি করবা, তুমি বর্ণনা করবা। দ্যাটস ইট, হয়ে যাবে। সুন্দর ভাষায় তুমি বর্ণনা করবা। এখন এইটা তোমাকে মুখস্থ করতে হবে না। যে কোনো বিষয় তোমাকে যদি বলা হয় যে তোমার এবারে নববর্ষ উদযাপন উপলক্ষে লিখো, তুমি লিখতে পারবা। এবারে ঈদ উল ফিতর উদযাপন উপলক্ষে তুমি একটা দিনলিপি লিখো, তুমি লিখতে পারবা, তাই না? সে বিষয়গুলো 21শে বইমেলা উপর তুমি একটা দিনলিপি লেখো, সে বিষয়টার উপর তুমি লিখবে। জাস্ট এটার উপর তুমি প্রবন্ধ আকারে একটা লেখা সাবমিট করে দিবে, দ্যাটস ইট, কাজ হয়ে গেল। যেমন তুমি খেয়াল করে দেখো, তোমার জীবনে সবার জীবনের একটা স্মরণীয় ঘটনা বলো তো, একদম যেটা তোমার রিয়েল লাইফে ঘটেছে, তুমি ওই ঘটনাটাই লিখবা। ওই ঘটনাটা লিখলে তুমি
ভালো তোমার নিজের মতো করে তুমি জিনিসটা লিখতে পারবে, তবে সেটা অবশ্যই পজিটিভ হতে হবে। এখন তুমি যদি তোমার জীবনের স্মরণীয় ঘটনা লিখো যে আমি যেদিন প্রথম প্রেমে পড়েছি সেদিনই আমার জীবনের প্রথম স্মরণীয় ঘটনা, হ্যাঁ, এবার তুমি সেই বিষয়ের উপর লিখলে তো বাবা হবে না, তোমাকে একটা পজিটিভ জিনিসের উপর লিখতে হবে। আমি যখন এইচএসসিতে যখন এই প্লাস পেয়েছি তখন আমার জীবনে এটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। অথবা এটাও হতে পারে যেদিন আমি আমার জীবনে প্রথম তানভীর স্যারকে দেখেছি সেদিন আমার জীবনের সবচেয়ে বড় স্মরণীয় ঘটনা। কিংবা এটাও হতে পারে যেদিন আমি তানভীর ভাইয়ের প্রথম ক্লাস করেছি সেই দিনটা আমার এখনো চোখে ভাসে, সেটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় ঘটনা। তো বিষয় আদির উপর তোমরা এভাবে লিখবা। ওকে, তো জিনিসগুলো খুবই সিম্পল। এখন অনেকের জীবনে অনেক স্মরণীয়, যেমন অনেক মেয়ে আছে বিবাহিত মেয়ে, তার বিয়ের দিন তার জীবনের স্মরণীয় ঘটনা। তো অনেকের জীবনে অনেক স্মরণীয় ঘটনা, তবে এই ক্ষেত্রে তোমরা যখন লিখবা তখন পজিটিভ জিনিস লিখবা, তাহলে ভালো লিখতে পারবা। ওকে, আচ্ছা, তো ঠিক আছে, আমরা একটু দেখি স্যার এটার মধ্যে কি প্যারা দেওয়া যাবে। কোনো সমস্যা নেই, তুমি প্যারা দিয়ে লিখলে লিখতে পারো। সাধারণত প্যারা এগুলো তো হয় না, কারণ বেশি বড় করে লিখতে হয় না তো। আচ্ছা, তো আমরা একটু দেখি। এবার দেখো এখানে সে তার স্মরণীয় যেন হঠাৎ বড় হয়ে যাওয়া এমনই অনুভূতি নিয়ে আবার আজকের দিন কেটেছে। আজ আমার মাদ্রাসার জীবনের প্রথম দিন। এ যেন অপরিণত মানুষ থেকে পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হওয়ার পালা। আত্মশিক্ষার দায়িত্ব গ্রহণের প্রথম পাঠ। দিনটি ছিল সূর্য আলোর উজ্জ্বল। মনের প্রশান্তি যেন আরও সুস্পষ্টভাবে ফুটে উঠেছিল। মাদ্রাসা প্রাঙ্গণে প্রবেশ করে আমি রীতিমতো রোমাঞ্চিত, আন্তরিকতাপূর্ণ। এখানে মাদ্রাসা তুমি স্কুল দিতে পারো, তোমরা কলেজ দিতে পারো, এটা সবচেয়ে সুন্দর। আন্তরিকতাপূর্ণ পরিবেশ আমাদের স্বাগত জানালো। মাদ্রাসায় বড় ভাই, এটা তোমরা এখানে স্কুল দিতে পারো অথবা কলেজ দিতে পারো। তো যে কোনো একটা জিনিস কিন্তু দিলেই তোমার মানে হয়ে যাবে, তুমি তোমার নিজের মতো করে লিখবা। অ্যান্ড এরপর খেয়াল করো এখানে এই যে শেষ করে দিলাম একটু পর্যন্ত লিখে। তো তোমরা চেষ্টা করবা যে অন্তত এক পৃষ্ঠা অনুযায়ী এই দিনলিপিটা লেখার জন্য, অন্তত কমপক্ষে যাতে এক পৃষ্ঠা সুন্দরভাবে মার্জিতভাবে লিখতে পারো। আমাকে একটু জানিয়ে দাও যে দিনলিপি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো কিনা। স্যার একটু ওয়েট করেন, বিড়িটা খেয়ে আসি। তুমি সারা জীবন বিড়িই খাবা, ভালো জিনিস কখনো খাইতে পারবে না। এই যে এখন তুমি খাইছো একটা ভালো জিনিস, সেটা হচ্ছে ব্লক, বুঝছো? ওকে, এই জীবনে প্রথম তুমি আমার হাতে একটা ভালো জিনিস খাচ্ছ। ওর নাম কি জানি, দাঁড়াও, আমার ফারুক। আচ্ছা, আজকের ক্লাসটা করে নাও, এটাই ওর শেষ ক্লাস। সবাই ওর আত্মার মাগফিরাত কামনা করো, এটাই ওর শেষ ক্লাস। আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওর আইডি আমি ক্লাস শেষে ব্যান করব। সবাই ওর জন্য দোয়া করো, ওর আত্মার মাগফিরাত কামনা করো। ইডিয়েট পোলাপাইন। কালার পেন দিয়ে লেখা যাবে না, সব জায়গায় খেলা, এটা তুমি জানো না, এটা কমনসে। তুমি মানে মজা করে প্রশ্ন করছো নাকি? কালার পেন দিয়ে তুমি কেন লিখবে? কয় পেজ লিখতে হবে? কমপক্ষে 1 পেজ 2 পেজ লিখতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, দিনলিপি লেখানোর ব্যাপারটা কি বুঝতে পেরেছো? ওকে, ফাইন। এইবার আসো আমরা একটু দেখি অভিজ্ঞতা বর্ণনা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ অভিজ্ঞতা বর্ণনা এটা তুমি কিভাবে লিখবা একটু খেয়াল করো। যেমন এখানে প্রশ্ন হতে পারে যে তোমাকে বলে দিবে যে ঢাকায় পহেলা বৈশাখের অভিজ্ঞতা বর্ণনা করো। এখন এটা বিভিন্ন বিষয়, যে বনভোজনে যাওয়ার অভিজ্ঞতা, 21শে বইমেলা উদযাপন অভিজ্ঞতা, ঈদ উদযাপনের মানে উদযাপন নিয়ে তুমি একটা অভিজ্ঞতা লিখো। ওকে, কলেজের প্রথম দিন যাওয়ার অভিজ্ঞতা, কলেজের প্রথম দিন ক্লাস করার অভিজ্ঞতা, এই বিষয়টা নিয়ে তোমাকে লিখতে বলতে পারে। তো এখানে তোমাকে বলা হয়েছে যে ঢাকায় পহেলা বৈশাখের অভিজ্ঞতা বর্ণনা করো। তো এখন তুমি তোমার নিজের মতো করে, এটা খুবই সিম্পল, এখানে কোনো নিয়ম নেই, কিছুই নাই, তুমি তোমার নিজের মতো করে ঢালাওভাবে লিখে দিবে। জাস্ট একটা কোড করলে করতে পারো যে ঢাকায় পহেলা বৈশাখের অভিজ্ঞতা শেষ। এই কোডটা করে এবার তুমি তোমার মতো করে বানিয়ে নিজের মতো করে লিখবা। যেমন বাংলা নববর্ষ উদযাপন প্রায় সারা দেশে একটা আনন্দ ও উৎসবমুখর পরিবেশ অনুষ্ঠিত হয়। আমাদের এলাকায়ও ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের মধ্য দিয়ে এই দিন পালিত হয়। গ্রাম্য মেলা বসে সাম্প্রদায়িক সম্প্রীতির মিলন মেলা হিসেবে এই দিনকে দেখে আসছি। এবার পহেলা বৈশাখে ভাগ্যক্রমে আমি ঢাকায় অবস্থান করেছিলাম, যার জন্য এমন একটি অভূতপূর্ণ অভিজ্ঞতার মুখোমুখি হতে পেরেছিলাম। বন্ধুর পরিকল্পনা মতো পহেলা বৈশাখের প্রথম প্রহরে সূর্য ওঠার আগেই রমনা পার্কে পৌঁছালাম। দেখি হাজারো মানুষে বাংলা নববর্ষের সাজে উপস্থিত। আমি বিস্ময়িত হতবাক। এই যে মহামিলন মেলা, প্রভাত সঙ্গীত শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের আয়োজনে বিশাল মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। ওকে, আচ্ছা, এরপর খেয়াল করো, এর বলছো জনতার যে উচ্ছ্বাস, হাজার নারী পুরুষ হেসে নেচে গেয়ে উল্লাসে উচ্ছ্বাসে মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করেছিল। আমি মিশে গেলাম সেই জনতার স্রোতে। আমার শরীর বারবার শিহরিত হচ্ছিল এক অজানা পুলক মানে হচ্ছে খুশি। সেই জনতার স্রোতে জানান দিচ্ছিল বাঙালির জাতীয় চেতনার বিষয়টি, যেখানে ধর্ম বর্ণ গোত্র ভেদাভেদ নেই কোনো শ্রেণী বৈষম্য। মঙ্গল শোভাযাত্রার শেষে দেখলাম
আশেপাশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক ইত্যাদি। সারা ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বাংলা একাডেমি, শাহবাগ, প্রজন্ম সত্য, সোহরাওয়ার্দী উদ্যান, রমনা পার্ক, শিশু পার্কের পুরো এলাকা ছিল মানুষের প্রাণের মেলা। এখানে এসে দেখলাম আমরা বাঙালি জাতীয় চেতনায় কতটা শক্তিশালী। অভিজ্ঞতা থেকে ডেকে বলতে ইচ্ছে করে, তাই বলা হয়। তাই এই অভিজ্ঞতা থেকে ডেকে বলতে, তো এইভাবে এটার জন্য কোনো নিয়ম নাই, জাস্ট তুমি তোমার মতো করে লিখবা যে কোনো বিষয়ের উপর। এখন যদি বলো যে বনভোজন, মানে তুমি যে ট্যুরে গেছো সেটা উপলক্ষে লিখো, লিখতে পারবা। যদি বলো যে ঈদ উদযাপন, সেটা উপলক্ষে লিখো। কলেজের প্রথম দিন, সেটা উপলক্ষে লিখো। ঠিক আছে? তো এই জিনিসগুলো লেখা কি কঠিন জিনিস? আমাকে একটু বলো তো। অভিজ্ঞতা বর্ণনা কি মানে কঠিন জিনিস? আমাকে একটু বলো, পারবা? ভালো লিখলে কত দিবে? সাধারণত 10-এ 10 খুব কম দেয়, 8-9 ইজিলি পাওয়া যায়, বুঝছো? আচ্ছা, রিমন বলেছে নারী পাশে থাকলে শিহরণ হবেই। ও রিমন, তোমার কি তুমি কি এই সমস্যায় মানে ভুক্তভোগী? আমাকে একটু বলো, তোমার কি এই শিহরণের সমস্যা আছে বলো? তাহলে আসো, আমি কিন্তু ছোটোখাটো একজন ডাক্তার, আসো তোমার চিকিৎসা করে দিই। তোমার তো শিহরণের সমস্যা, তোমার কমন সেন্সের সমস্যা আছে। তোমার শিহরণের সমস্যা হলে তুমি এটা আবার ক্লাসে এসে বলা লাগে? তুমি কি পুরুষ? প্রোফাইলে তো দিছে পুরুষ, পুরুষ একজন দেখা যায়, ভালো হয়ে যাও। ক্লাস উল্টাপাল্টা কমেন্ট করবে না। যদি সমস্যা থাকে ডাক্তারের কাছে যাও, যদি সমস্যা থাকে ডাক্তার কাছে। রাস্তার অলিতে গলিতে এইসব সমস্যার সমাধান আছে, আছে না নাই? পোস্টার, বিলবোর্ড, হ্যান্ডবোর্ড, এগুলোতে যাও। তুমি ক্লাসে এসে কেন এরকম করো? ক্লাসে এসে তোমার সমস্যার কথা আমাকে কেন জানাচ্ছ বলো? আর তোমার যদি একান্ত কোনো সমস্যা হয় তুমি পার্সোনালি আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাকে একদম হাই লেভেলের একজন ডাক্তার তোমাকে সাজেস্ট করব, কলিকাতা থেকে আগত, বুঝছো? ভালো হয়ে যাও। উল্টাপাল্টা কমেন্ট করবা, খুব অপমানিত হবা। ওকে, এইবার আসো। ওকে ওকে ওকে, তো বুঝতে পেরেছো? আমাকে একটু বলো। আচ্ছা ভাইয়া, আপনার কল্যাণের টেস্টে বাংলা পরীক্ষা শেষ হয়েছে, যাক আলহামদুলিল্লাহ, ভালো। ওকে, এইবার আসো আমরা একটু দেখি। এরপর আসো প্রতিবেদন লেখা। প্রতিবেদন লেখার জিনিসটা আমরা একটু দেখি। তোমরা আমাকে একটু জানাইও যে তোমরা আসলে জিনিসটা ধরতে পারতেছো কিনা বা বুঝতে পারতেছো কিনা, তাহলে আমি বুঝতে পারবো। সো চলো তাহলে আমরা একটু এই শিরোনামগুলো কালার পেন দিয়ে লেখা যাবে। সাধারণত শিরোনাম যদি কালার পেন দিয়ে লেখে খুব একটা প্রবলেম করার কথা না, তবে সবচেয়ে ভালো হচ্ছে তুমি কালার পেন টোটালি ইউজ করবা না। কালার পেন তুমি টোটালি ইউজ করবা না। আচ্ছা, এইবার আসো আমরা একটু দেখি প্রতিবেদন লেখা, অর্থাৎ তুমি কিভাবে প্রতিবেদন লিখবা। এখন প্রতিবেদন হতে পারে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকা প্রকাশের নির্মিত একটি প্রতিবেদন। খুব গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষাতে প্রায় আসে। আচ্ছা, একটা মিনিট। আনছেন না? আমি খাই নাই, কোথায় গেল? ওকে, সো ঠিক আছে, তো আসো তাহলে দেখি প্রতিবেদন লেখার কৌশল। এখন খেয়াল করো, এখানে যে জিনিসটা খেয়াল করতে হবে সেটা হচ্ছে যে ওটা রেখে যান। হ্যাঁ, ওকে, তাহলে দেখো যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশ, এই নিয়ে এটা কিন্তু পরীক্ষাতে অনেক কমন আসে। ওকে, তো দেখো যদি এরকম প্রতিবেদনের অনেক টাইপ আছে। এই প্রতিবেদনটা বলেছে যে পত্রিকায় প্রকাশের জন্য, এটা লেখার জন্য মানে পত্রিকায় প্রকাশ করবা, সেজন্য তোমাকে এই প্রতিবেদনটা লিখতে হবে। এখন পত্রিকায় প্রকাশের প্রতিবেদন লিখলে তুমি এই ফরম্যাটটা খেয়াল করবা। ফরম্যাটটা হবে এরকম, প্রথমে তুমি তারিখ দিবে, এরপর বরাবর দিবে, সম্পাদক দিবে। এখানে আবার অনেকে ভুল করে প্রিন্সিপাল দিয়ে দেয়, তো প্রিন্সিপাল দিয়ে দেয়, এটা করবে না, কারণ পত্রিকায় প্রিন্সিপাল থাকে না। কলেজ, স্কুল, সেক্ষেত্রে হলে তোমাকে প্রিন্সিপাল লিখতে হবে, অধ্যক্ষ লিখতে হবে। বাট এখানে তুমি কি লিখবা? পত্রিকার ক্ষেত্রে সম্পাদক। দৈনিক ইনক্লাব, তুমি এখানে প্রথম আলো দিতে পারো, তুমি এখানে মানব জমিন দিতে পারো, হ্যাঁ, নয়া দিগন্ত দিতে পারো, ভোরের আলো দিতে পারো, যে কোনো একটা দিতে পারো, সমকাল দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর যে এখানে যে কোনো একটা এরকম একটা ওদের লোকেশন দিয়ে দিবে, হ্যাঁ, 2/2/1, তারপর যে আর কে মিশন রোড, ঢাকা।
এরপর তুমি আসবে এবার বিষয়, তো বিষয়টা তোমাকে কিন্তু বলেই দিয়েছে যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বৃদ্ধি সম্পর্কে পত্রিকায় প্রকাশের নির্মিত্তে প্রতিবেদন। এরপর নিচে এখানে একসাথে হয়ে গেছে, নিচে তুমি লিখবা জনাব, জনাব লিখে এরপর আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন বিনীত, তুমি কে, তুমি যে কোনো একটা নাম দিয়ে দিলা, শেষ। তাহলে এই জিনিসটা হচ্ছে আমাদের পত্রিকায় প্রকাশের ক্ষেত্রে প্রতিবেদনের মূল বিষয়, ঠিক আছে। এখন খেয়াল করে দেখো, আমি আবার বলছি, প্রথমে তারিখ, বরাবর সম্পাদক, পত্রিকার নাম, পত্রিকার লোকেশন, বিষয় দিবে, এরপর জনাব, আসসালামু আলাইকুম, অনুগ্রহপূর্বক নিম্নোক্ত প্রতিবেদনটি আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন বিনীত, একটা নাম দিয়ে দিলা, শেষ। এরপর আসো তুমি খেয়াল করো, এরপর তুমি বিষয়টা লিখবে, এরকম একটা হেডলাইন দিবা যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত, ওকে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি জনজীবন বিপর্যস্ত। এরপর তুমি লিখবে যে নিজস্ব প্রতিবেদন ঢাকা, সম্প্রতি বিষয়টি আমাদের ভাবিত করেছে তা হচ্ছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এই অস্বাভাবিক ও আকস্মিক মূল্য বৃদ্ধির ফলে জনসাধারণের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে, ফলে দৈনন্দিন জীবনে নেমে এসেছে অপ্রত্যাশিত দুর্ভোগ। এই নথিপত্রের কারণ অনুসন্ধান করবে অর্থনীতিবিদগণ। বিশেষজ্ঞের মতে এই আকস্মিক মূল্য বৃদ্ধির কারণ একাধিক। প্রথমত, মুনাফালোভী ব্যবসায়ী প্রায় মুনাফা অর্জনের লোভে দ্রব্যের দাম বাড়িয়ে দেয়। দ্বিতীয়ত, বহির্বিশ্বে খাদ্যদ্রব্যের সংকট ও মূল্য ঊর্ধ্বগতির সুযোগ মজুতদাতারা খাদ্যদ্রব্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করে। তৃতীয়ত, সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং মূল্য বৃদ্ধির সম্ভাবনায় অতিরিক্ত খাদ্যদ্রব্য ক্রয় করা। তো এখানে আমি এটা পড়তেছি না, তোমরা এগুলো সবই পড়বে, আমার কাজ হচ্ছে জাস্ট তোমাদেরকে একটু জিনিসটা একটু ধরাই দেওয়া, ওকে। তো এখন খেয়াল করে দেখো, এই যে প্রতিবেদনটা আছে, প্রতিবেদন লেখার সময় কি আমরা কি খাতায় মার্জিন টানবো? তুমি পুরো খাতাতেই মার্জিন টানবা। এবার তুমি প্রতিবেদন লেখা যা লিখো তাই লিখো, মার্জিনটাই নো, ওকে। আর প্রতিবেদন যেটা ওটা একটু ছোট করে টানতে পারবা, তুমি মার্জিন টানবা আর মার্জিন একটা রাখবা। আর প্রতিবেদনের ক্ষেত্রে তুমি একবার এক পৃষ্ঠায় লিখবে এরকম না, তোমার লাগলে তুমি আরেক পৃষ্ঠা নিবা, ওকে, কারণ প্রতিবেদন বড় জিনিস। আচ্ছা, সাধারণত এক পৃষ্ঠায় লেখা হয় না। এই যে দেখো, তুমি এখানে এতক্ষণ পর্যন্ত এই জিনিসটা লিখলা, লিখার পর তুমি আবার লিখলা বিনীত নকিব, এবার তুমি তোমার লোকেশনটা দিলে শৈলকুপা ঝিনাইদহ, তুমি যে কোনো একটা দিয়ে দিলা। এই ফরম্যাটে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। এখন আসো আমরা আরেকটা প্রতিবেদন দেখি। এই প্রতিবেদনে বলা হচ্ছে যে তোমার কলেজে অনুষ্ঠিত উদযাপিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শহীদ দিবসে 21শে ফেব্রুয়ারি বর্ণনায় একটি প্রতিবেদন লিখো। এখন তোমাকে কার কাছে লিখতে হবে, কোথায় লিখতে হবে কিছুই বলে নাই। এই টাইপ কিছু প্রতিবেদন আসবে। এই টাইপ প্রতিবেদন যখন আসবে খুবই সিম্পল, অর্থাৎ তুমি তখন কি করবা, তুমি তোমার নিজের মতো করে লিখে ফেলবা যে নিচে আন্তর্জাতিক মাতৃভাষা বা শহীদ দিবস উপলক্ষে একটি প্রতিবেদন লেখা হলো। সরকারি কলেজে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত। তুমি তুমি তোমার কলেজের নাম দিয়ে দিতে পারো, যে কোনো একটা কলেজের নাম দিয়ে দিতে পারো। গত 21 ফেব্রুয়ারি 2023 তারিখে সরকারি কলেজ, যে কোনো একটা সরকারি কলেজ, এখানে বলতে XYZ যে কোনো কলেজের নাম, মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়। কর্মসূচির মধ্যে দিয়ে ছিল প্রভাত ফেরি, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিবিধ সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং মিলাদ মাহফিল। কর্মসূচির সূচনা হয় রাত 12টা 1 মিনিটে এই কলেজের শহীদ মিনারের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। অর্থাৎ কলেজে কি হয়েছে তোমার এই টাইপ যদি বলে, তাহলে তোমাকে কি ঘটনা হয়েছে সেই ঘটনাগুলো তুমি এখানে লিখবা। অর্থাৎ তোমার কলেজে কিভাবে কি হয়েছে ওই 21শে ফেব্রুয়ারি পালিত হয়েছে সেই জিনিসটা তুমি লিখবা। এরপর তুমি লিখবা যে প্রতিবেদকের নাম, তুমি তোমার নাম দিবে, কলেজের শিরোনাম, তোমার কলেজের নাম, প্রতিবেদন তৈরি শিরোনাম হচ্ছে অমুক কলেজের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত, আর প্রতিবেদন তৈরির সময়টা দিয়ে দিবে, তারিখ দিয়ে দিবে, এত তারিখ অমুক কলেজ, শেষ। আমাকে একটু বলো তো, প্রতিবেদন লেখার বিষয়টা কি বুঝতে পেরেছ? আমাকে একটু বলো তো, প্রতিবেদনের ব্যাপারটা কি ক্লিয়ার কিনা? অর্থাৎ দুই টাইপ, এই সংবাদপত্র প্রতিবেদনটা একটু আসে, অথবা তোমাকে কোনো কিছু মেনশন না করেই তোমাকে বলবে যে প্রতিবেদন লেখার জন্য। সেক্ষেত্রে তুমি এরকমভাবে লিখতে পারবা কি না বলো দ্রুত। ওকে, নার্গিস সুলতানা বলেছে জি ভাইয়া। ওকে, জি ভাইয়া, ওকে ফাইন, ওকে সবাই ক্লিয়ার? আচ্ছা ফাইন, ওকে ঠিক আছে, তাহলে জিনিসটা সবার ক্লিয়ার। ওকে ফাইন, তাহলে এইবার আমরা একটু প্রতিবেদন থেকে একটু যাই। এখানে আরো একটা প্রতিবেদন আছে। এই প্রতিবেদন বলা হচ্ছে সম্প্রতি ভয়াবহ বন্যায় তোমার এলাকায় ক্ষতিগ্রস্ত বিবরণ দিয়ে জেলা প্রশাসকের বরাবর। তো এটা আগেরটার মতো, আগেরটা সম্পাদকের কাছে লিখছে, আর এটা জেলা প্রশাসকের কাছে লিখবে। এই যে সেম, জেলা প্রশাসক অমুক জেলা, সূত্র এইটা জনাব। এরপর তুমি তোমার নিজের মতো করে এখানে লিখবা যে জামালপুর জেলা দেওয়ানগঞ্জ উপজেলা দরিদ্র জনগোষ্ঠীর অধ্যুষিত এলাকা এবারের বন্যায় কি প্রবলেম হয়েছে, কি চাও, সেই জিনিসটা তুমি তোমার মতো করে তুলে ধরবা, শেষ, কাজ হয়ে গেছে, ওকে। তো এরপর নিচে দিয়ে লিখে দিবে উপরোক্ত বিষয়াদির উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য মাননীয় জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করছি, প্রতিবেদকের নাম, শিরোনাম, যেটা আগে তোমরা পড়েছো, শেষ।
এইবার আসো আমরা একটু একটু দেখি এই জিনিসগুলো হয়তো অনেকে এখন বুঝবা না কিংবা পারবা না, কোনো সমস্যা নাই ভাইয়া, জিনিসগুলো কিন্তু একই জিনিস, প্র্যাকটিস করলে পারবা। স্যার ক্লাসে শেষে পিডিএফ দিয়ে দিন, এর পাশাপাশি কিছু রিটেনের প্র্যাকটিস দিয়ে দিন, কোনো সমস্যা নাই, এইটার পিডিএফ তোমাদের কাছে চলে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এইবার আসো আমরা একটু দেখি ইমেল তুমি কিভাবে লিখবা। ইমেল, ইমেল খেয়াল করো, ইমেল খুবই সিম্পল। ইমেলটা হবে কি, ইমেলটা হবে তোমার হচ্ছে অসুস্থতার খবর জানিয়ে অফিস প্রধানের কাছে ইমেল। যে কোনো বিষয় তুমি এ প্লাস পাইছো, মায়ের কাছে এ প্লাস লিখো, ঠিক আছে, মানে সরি মায়ের কাছে মানে এই ইমেল লিখো, এই টাইপের। তো এই জায়গাতে তোমাকে এই জিনিসগুলো একটু কমন রাখতে হবে, যে টু প্রথমত সিসিসি বিসিসি এই দুটো জিনিস দিবা, ঠিক আছে। এগুলো দিয়ে তুমি তোমার ইচ্ছে মতো তুমি দিয়ে দিবা, কোনো সমস্যা নাই। কার মেইলে দিচ্ছ জাস্ট ওটা দিবা, যে কোনো মেইল তুমি দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরকম অথবা ডট 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 দিয়ে দিলেও হবে, কোনো সমস্যা নেই। সাবজেক্ট তুমি দিবে যে অফিস লেটার, অফিসিয়াল লেটার, এটাই তুমি দিয়ে দিবে। এরপর সাল লিখে তুমি 2 লাইনে কথাটা শেষ করে দিবে। গতকাল থেকে আমার ব্লাড প্রেশার অত্যাধিক বেড়ে গেছে, সারা রাত ঘুমাতে পারিনি, আজও অসুস্থ বোধ করছি, তাই আমার পক্ষে আজ অফিসে আসা সম্ভব হচ্ছে না। আমার বিষয়টি সুনজরে দেখবেন এবং আমার অসুস্থতার জন্য দোয়া করবেন। জুবাইর আহমেদ, সহকারী অফিসার। তারপর ওই যে তার কর্মকর্তার একটা আইডি থাকে এইটা, তারপর হচ্ছে প্রীতি, ওই যে যেই প্রীতি দিয়ে তুমি আরেকটা এরকম মেইল দিয়ে দিবা। তার মানে এখানে আসলে তুমি যে কোনো র্যান্ডম মেইল দিয়ে দিবে, একদম তোমাকে মুখস্থ করতে হবে এটা না, ঠিক আছে। তো ইমেইল মানে কি ইলেকট্রিক মেইল। তো তুমি এরকম মেইল করলে তুমি 2 লাইনে তুমি কি করতে পারো, মেইল লিখে দিতে পারো, ঠিক আছে। একজন বলেছে যে ইমেইলের পরিবর্তে আর কি লেখা যায়, ইমেইলের পরিবর্তে আর কি লেখা যায়, এটা ক্লাসের একদম প্রথমেই দেখিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখন আর বলার দরকারই মনে করছি না, তুমি হয়তো পুরো ক্লাস করো নাই। আচ্ছা দেখে নিই একটু। এরপর আসো, তো তুমি ইমেইল লিখবা অথবা তুমি খুদে বার্তা লিখবা, ঠিক আছে, বলে দিলাম। ওকে, তো এখন খেয়াল করে দেখো, এই খুদে বার্তা লিখলে ভাই ইমেল কত পৃষ্ঠা লিখবে? আরে আরে ভাই ইমেল তো ছোট জিনিস, এটা তো 1 পৃষ্ঠাও লাগে না লিখতে, ঠিক আছে। আচ্ছা এইবার আসো, খেয়াল করো খুদে বার্তা তুমি কিভাবে লিখবা। তো টিকিট সংগ্রহ করার জন্য তথ্য জানিয়ে একটু খুদে বার্তা, সাপোজ এটা একটা এখন ট্রানজ্যাকশন সফল হয়েছে, আপনার ই টিকিট নং এত এত, এক্সপ্রেস তারিখ, এরকম যে কোনো বিষয়, মানে তোমার যে টিকিটটা যে কনফার্ম হয়েছে, মানে টিকিট সংগ্রহ করার যে এটা তোমাকে জানাতে হবে, এক্সট্রা এত, ট্রানজ্যাকশন আইডি এত এত, এইরকম অনেকগুলো রয়েছে। কিন্তু ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে তো তুমি তোমার নিজের মতো করে লিখলে, এরপর তোমাকে লিখতে হবে সেন্ডার, এরপর তুমি নাম লিখবা, মুভি মানে ক্যাশ এটা লিখবা, এরপর হচ্ছে রিসিভ, মানে যে কোনো একটা নাম দিয়ে দিবে, কোথা থেকে রিসিভ হয়েছে, অ্যান্ড হচ্ছে তারিখ দিয়ে দিবা, বার দিয়ে দিবা, মানে ইয়েটা দিয়ে দিবা আর কি, সময় দিবা, দিবা, শেষ। খুদে বার্তাটা আরও সিম্পল। ভাই পারিবারিক শব্দ পারি না, কিছুই করার নাই, তোমার পারিবারিক শব্দকে আমি মুখস্থ করে দিব নাকি। এরপর আসো সারাংশ সারমর্ম। তো এখানে সারমর্ম যখন বলবে তখন তোমাকে একটা কবিতা দিবে, এরকম একটা কবিতার মতো করে, সেখান থেকে তোমাকে গদ্যে 2-3টা লাইন লিখতে হবে। যেমন দেখো, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষে তা সুরে সুর। এই যে এই পুরো জিনিসটা তুমি পড়ে তোমার নিজের মতো করে তুমি কি করবা, 3 লাইনে একটা জিনিস লিখে দিবা, 2 লাইনে একটা জিনিস লিখে দিবা, দ্যাটস ইট। এটা সারমর্ম। আর সারাংশ কি, সারাংশ হচ্ছে এইটার বিপরীত, গদ্যে লেখা থাকবে, গদ্যে এটা লিখলে তোমাকে এটাকে সুন্দর করে আবার তোমাকে মানে যে শর্ট করে মূল ভাবটা তুমি লিখবা। এই হচ্ছে আমাদের সারাংশ সারমর্ম, যে মেইন বেসিক জিনিসটা। এবার তোমাদেরকে একটা জিনিস দেখাই, পত্র লেখার কাহিনী, এগুলো তোমরা তো সবাই পারো। কারোর কাছে চিঠি লিখবা, দরখাস্ত লিখবা প্রিন্সিপালের কাছে, বরাবর তারিখ দিবা, বরাবর, হ্যাঁ, তুমি অধ্যক্ষ অথবা লিখবা যে প্রিন্সিপাল, কোন কলেজ, কলেজের নাম দিবা, এরপর লিখবা যে জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে আমি আপনার কলেজের অমুক ছাত্রী বা ছাত্র, অমুক ক্লাসে আমি নিয়মিত ছাত্র, কিন্তু গত এত থেকে এত তারিখ পর্যন্ত আমি আমার অসুস্থতার কারণে ক্লাসে উপস্থিত হতে পারিনি, এই জন্য তুমি লিখবা যে আমার জরিমানা মওকুফ করার দানে, অনুমতি দানে বাধিত করবেন এবং আমাকে আগের মতো নিয়মিত ক্লাস প্রদানের সুযোগ দানে বাধিত করবেন, শেষ। এই জিনিসগুলোই জাস্ট দেখলে একটু হয়ে যায়। ভাই প্রম লিখবো না, আমি যেটা দেখাইছি ওইটাই লেখার দরকার নেই আর, ঠিক আছে, কষ্ট করে লেখার আর দরকার নেই। তাহলে আমাকে একটু বলো, আমাকে একটু জানিয়ে দাও যে জিনিসটা কি তোমাদের কাছে ক্লিয়ার কিনা, আমাকে একটু বলো তো। ক্লিয়ার? আমাকে একটু বলো। যদি ক্লিয়ার হয় তাহলে আসো আমরা একটু ছোট্ট একটা কবিতা পড়ি,
24 ব্যাচে যারা রয়েছে তাদের শর্ট সিলেবাসে এই কবিতাটা আছে। কবিতাটার নাম হচ্ছে পদ্মা। ওকে, সো কবিতাটার নাম পদ্মা। আমরা একটু এই পদ্মা কবিতাটা একটু পড়ি। 23 ব্যাচে যারা আছো তারাও ক্লাসটা করে রাখো, অ্যাডমিশনে কাজে লাগবে। আচ্ছা, তো আসো আমরা একটু দেখি পদ্মা যে কবিতাটা রয়েছে, এই কবিতাটা পদ্মা কবিতা মূলত পদ্মা নদীর কাহিনী নিয়ে রচনা করা হয়েছে। কিসের কাহিনী বলো তো? পদ্মা নদীর কাহিনী। আচ্ছা, একটু খেয়াল করে দেখো। তো আমরা একটু কবিতাটা একটু পড়ি। অনেক ঘূর্ণিতে ঘুরে পেয়ে ঢের সমুদ্রের স্বাদ, অর্থাৎ অনেক ঘূর্ণি, প্রচণ্ড ঘূর্ণি, ঢেউয়ের আবর্তন, নদীর ভিতর আমরা জানি যে উত্তাল, সে উত্তাল পার করে সমুদ্রে কী করেছি, ঘুরেছি। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু। অর্থাৎ জীবনের পথে পথে অভিজ্ঞতা, এখানে মূলত একজন জলদস্যুর কথা বলা হয়েছে। কার কথা বলা হয়েছে বলো তো? একজন জলদস্যুর কথা বলা হয়েছে। তো এখন খেয়াল করে দেখো, একজন জলদস্যুর কথা বলা হয়েছে, সেই জলদস্যু সে বিভিন্ন অনেক ঘূর্ণিতে সে ঘুরে ফিরে সে সমুদ্রের একটা অভিজ্ঞতা অর্জন করেছে। জীবনের পথে পথে অভিজ্ঞতা কুড়ায় প্রচুর কেঁপেছে, মানে সে জীবনের পথে পথে সে যেহেতু জলদস্যু জলের মধ্যে ছিল, সে প্রচুর অভিজ্ঞতা লাভ করেছে। কেঁপেছে তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। কেঁপেছে তোমাকে দেখে মানে ভয়ে কেঁপেছে। বলেছে যে এই যে জলদস্যুটা ছিল, সে পদ্মার যে ঘূর্ণি, পদ্মার নদীর যে আবর্তন, পদ্মা নদীর যে ভয়ঙ্কর রূপ, যখন একেবারে মানে তোমার হচ্ছে যখন দেখবা যে বৃষ্টি আসে, ঝড় হয়, তখন দেখবা নদীর আশেপাশে সব কিছু উড়িয়ে নিয়ে যায়। এটা দেখে সেই জলদস্যু সে নিজেই কী হয়েছে, ভয় কেঁপেছে। তোমাকে দেখে জলদস্যু দুরন্ত হারমাদ। এই দুরন্ত হারমাদ মানে কি? দুরন্ত হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ। হারমাদ মানে হচ্ছে মানে হারমাদ শব্দের অর্থ হচ্ছে তোমার এই যে পর্তুগিজ জলদস্যু। তো এখানে সেই জিনিসটাই বলেছে। তার মানে খেয়াল করে দেখো, এখানে সুন্দর করে লেখা আছে, একজন পর্তুগিজ জলদস্যু সমুদ্রে বহু ঘূর্ণি ভয়ঙ্কর রূপ দেখেছেন, কিন্তু তিনি সমুদ্র ঘুরে বহু অভিজ্ঞতা লাভ করেছেন তাই ভয়ঙ্কর জলদস্যুটি এখন পদ্মা নদীর বিধ্বংসী বা সর্বনাশ রূপ দেখে তখন সে নিজেই ভয় কেঁপে উঠেছে। তার মানে এই লাইনটার মানেটা কি আশা করি আমরা বুঝতে পেরেছি। এরপর দেখো এখানে শব্দার্থগুলো দেওয়া আছে। তো শব্দার্থ যেমন ঘূর্ণি মানে হচ্ছে জলের প্রচণ্ড আবর্তন, সমুদ্রের স্বাদ মানে হচ্ছে সমুদ্র ভ্রমণের অভিজ্ঞতা, জলদস্যু মানে হচ্ছে যে সমুদ্রপথে ডাকাতি করে সে, দুরন্ত মানে হচ্ছে চঞ্চল, আর হারমাদ মানে হচ্ছে পর্তুগিজ জলদস্যু। তো প্রত্যেকটা জিনিসের এখানে শব্দার্থ দেওয়া আছে। অ্যান্ড এই যে এই প্যারাটা আছে, এই প্যারাটার ব্যাখ্যা এখানে দেওয়া আছে। আমাকে একটু বলো তো এই প্যারার বিষয়টা কি তোমরা কি বুঝতে পেরেছো? জাস্ট এই প্যারাটা কি বুঝতে পেরেছো? আমাকে একটু বলো তো হারমাদ মানে কি? হারমাদ মানে এই যে পর্তুগিজ জলদস্যু। ওকে, ক্লিয়ার? ওকে, ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে আসো এরপর আমরা পরের প্যারাতে চলে যাই। এরপর বলা হচ্ছে যে তোমার তরঙ্গভঙ্গের বর্ণ তার হয়েছে পাণ্ডুর। এটার মানে কি? এটা পাণ্ডুর হবে। মানে তরঙ্গভঙ্গ মানে হচ্ছে ঢেউয়ের যে সুন্দর, ঢেউয়ের যে হিল্লোল, এটাকে বুঝিয়েছে আর কি। তরঙ্গ মানে হচ্ছে ঢেউ আর কি। তো এই যে ঢেউগুলো যে ভাঙে, এই ঢেউগুলোর কথা বলছে যে তোমার তরঙ্গভঙ্গে তার বর্ণ তার হয়েছে পাণ্ডুর। অর্থাৎ ওই যে নদীর যে ঢেউগুলো রয়েছে, এই ঢেউগুলোর ভয়ঙ্কর রূপ দেখে পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে, বিবর্ণ। ওই জলদস্যু তার চেহারা কী হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে বা বিবর্ণ হয়ে গেছে। সংগ্রামী মানুষ তবুও তার দুই তীরে চালাইছে লাঙ্গল। অর্থাৎ পদ্মা নদীর তীরে আমরা জানি যে বিভিন্ন শ্রম পেশার মানুষ থাকে, কৃষকরা থাকে। এই কৃষকরা তারা এই দুই পাশে তীর চালিয়ে তারা কি করতে, তীর দিয়ে তারা লাঙ্গল চালাচ্ছে। মানে দুই তীরে তীর বলতে এখানে বোঝায় নদীর তীর, মানে তীরে বসে তীরে তারা কি করতেছে, লাঙ্গল চালাচ্ছে, মানে তারা চাষাবাদ করতেছে। কঠিন শ্রমের ফসল শস্য দানা পেয়েছে প্রচুর। এই একটা তীব্র একটা স্রোতের আশেপাশে তারা ফসল ফলিয়ে তারা কি করেছে, কঠিন পরিশ্রম করেছে এবং তারা ফল এবং শস্য দানা তারা প্রচুর পরিমাণে তারা ফল এবং শস্য দানা পেয়েছে। তো এখানে শব্দার্থ দেওয়া আছে যে তরঙ্গভঙ্গে মানে হচ্ছে ঢেউয়ের আবর্তন। তরঙ্গভঙ্গ মানে কি? ঢেউয়ের আবর্তন। পাণ্ডুর মানে হচ্ছে ফ্যাকাশে বা সাদাটে হলুদ বর্ণ বিশিষ্ট। এখানে একটা ব্যাখ্যা দেওয়া আছে যে পদ্মা নদীর ভয়ঙ্কর রূপ আবর্তন বা ঘূর্ণিতে জলদস্যুদের মুখ ফ্যাকাশে বা মলিন হয়ে গিয়েছে, অথচ এই ভয়ঙ্কর নদীর তীরে কৃষকরা লাঙ্গল চালাচ্ছে, কঠিন শ্রমের মধ্য দিয়ে নদীর তীর থেকে শস্য দানা লাভ করছে। এই প্যারাটা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলো, তাহলে আমি এরপরে চলে যাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার বুঝছো? তাহলে পরে ডিএতে যাই। আমাকে একটু রেসপন্স করতে হবে, না বুঝলে আমি আবার বুঝাবো, কিন্তু পড়াটা বুঝতে হবে। ওকে ক্লিয়ার। ওকে ফাইন। এরপর আসলে আমরা এর পরে ডিএতে যাই।
এরপর বলা হচ্ছে যে উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ নদীর যে চর, এই চরটাকে বলা হচ্ছে উর্বর। উর্বর মানে বোঝায় যেখানে শস্য দানা ফল ফলাদি খুব ভালো হয় এরকম। তো বলছে যে উর্বর তোমার চরে ফলাইছে পর্যাপ্ত ফসল, অর্থাৎ এই উর্বর চরের মধ্যে, পদ্মা নদীর যে উর্বর চর রয়েছে এই চরের মধ্যে প্রচুর পরিমাণে ফসল পেয়েছে। জীবন মৃত্যুর দ্বন্দ্বে নিঃশংস নির্ভীক জওয়ান, তো জওয়ান মানে হচ্ছে বলবান বা বীর এই টাইপ আর কি। তো বলছে যে জীবন মৃত্যুর দ্বন্দ্বে, অর্থাৎ এই তীব্র একটা স্রোতের আশেপাশে তারা জীবন বাঁচে না মরে এইটারই ঠিক নাই। এর মধ্যে নির্ভীক মানে হচ্ছে যারা ভয় পায় না, এর মধ্যে নির্ভীক এই মানুষজন তারা কি করতেছে, সবুজে সমারোহ জীবনে পেয়েছে সম্বল। এই সবুজে ঘেরা জায়গার ভিতরে তারা তাদের জীবনে সম্বল পেয়েছে। সম্বল মানে এখানে বোঝাচ্ছে জীবিকা, অর্থাৎ তার মানে এখানে কি বোঝাচ্ছে যে উর্বর চরের মধ্যেই মানুষজন কি করতেছে, পর্যাপ্ত ফসল পেয়েছে। তারা বাঁচে কি মরে সেই জিনিসটারও ঠিক নেই, তবু সাহসী মানুষের মতো তারা সেখানে কাজ করতেছে এবং এই সবুজে ঘেরা একটা জায়গার ভিতরে তাদের জীবিকা খুঁজে পেয়েছে। তো এখানে দেখো ফলাইছে মানে কি উৎপাদন করেছে, নিঃসংশয় মানে হচ্ছে সন্দেহ, নির্ভীক মানে হচ্ছে ভয়শূন্য, জওয়ান মানে হচ্ছে শক্তিশালী বা বলবান ব্যক্তি, সমারোহ মানে হচ্ছে জমকালো বা অরম্বর, আর সম্বল মানে হচ্ছে অর্জনের উপায়, উর্বর মানে হচ্ছে উৎপাদন শক্তি বিশিষ্ট। তো এখানে ব্যাখ্যায় দেওয়া আছে যে পদ্মা নদীর উর্বর এই চরের মধ্যে প্রচুর পরিমাণে ফসল ফলেছে। পদ্মার এই ভয়ঙ্কর পরিবেশ বাঁচবে কি মরবে সে ভয় না করে সাহসী মানুষজন সবুজে সমারোহ এই জায়গাটির মধ্যে তাদের জীবনের সম্বল বা জীবিকা খুঁজে পেয়েছে। তাহলে আমার মনে হয় যে এই প্যারাটাও তোমরা বুঝতে পেরেছো। আমাকে একটু বলো তো এই প্যারাটা ক্লিয়ার কিনা, তাহলে আমরা এই পরের প্যারাটা চলে যাচ্ছি। জি ভাইয়া ক্লিয়ার, কোনো ভেজাল নাই। ওকে, বিবেক বলেছে ক্লিয়ার। ওকে, প্রীতি কুইন বলেছে জি ভাইয়া। ওকে, আমি কি সামনে আগাবো? বুঝতে পেরেছো? না বুঝলে বলো, আমি আবার রিপিট করব, কিন্তু প্রতিটা জিনিস যাতে তোমরা বুঝতে পারো। ওকে, এরপর খেয়াল করো, এরপর বলা হচ্ছে কি বলা হচ্ছে, এরপর বলা হচ্ছে যে বর্ষায় তোমার স্রোতে গেছে বেশে হাজারো বাগান, সরি সাজানো বাগান। অর্থাৎ বলেছে এই যে তীব্র বর্ষা, তোমার এই বর্ষার কারণে, বর্ষার মধ্যে তোমার স্রোতের কারণে সাজানো বাগান বলতে এখানে বোঝানো হচ্ছে মানুষের ঘর বাড়ি সাজানো সংসার কি হয়েছে, বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অসংখ্য জীবন তার জীবনের অজস্র সম্ভার, এবং অসংখ্য জীবনও কি হয়েছে, শেষ হয়ে গিয়েছে তোমার এই তীব্র ঢেউয়ের কারণে। আর জীবন অজস্র সম্ভার, অর্থাৎ আর জীবন অজস্র সম্ভার মানে তাদের জীবনের যেই চালিকা ছিল, তাদের জীবনের যে জীবিকা ছিল সেগুলো আর নেই। হে নদী জেগেছে তবুও পরিপূর্ণ আহ্বান, তবুও এই নদীর মধ্য দিয়ে মানুষ কি হচ্ছে, জীবিকা নির্বাহ করতেছে। এই যে নদী তবুও পরিপূর্ণ বা কল্যাণময়। তো এখানে দেখো তীব্র বর্ষায় পদ্মা নদীর স্রোতের কারণে ভেসে গিয়েছে হাজার মানুষের ঘরবাড়ি ফসল জীবিকা, অজস্র মানুষের জীবন। তবু এই পদ্মা নদী কল্যাণময় হয়ে আহ্বান করছে, তবু এই পদ্মা নদী কি করতেছে, কল্যাণময় হয়ে আমাদেরকে কি করতেছে, আহ্বান করতেছে। এরপর বলেছে মৃত জড়তার বুকে খুলেছে মুক্তির স্বর্ণদ্বার, তোমার সুতীব্র গতি, হ্যাঁ, তোমার প্রদীপ্ত স্রোতধারা। এখানে বলা হচ্ছে যে তোমার সুতি মানে বলেছে যে মৃত জড়তা, এটার ব্যাখ্যা কি, সেই ধ্বংসস্তূপ মানে মৃত জড়তা বলতে বোঝানো সেই ধ্বংসস্তূপ থেকেই পদ্মা নদীর মধ্যে দিয়ে মানুষের সম্ভাবনার দুয়ার উন্মুক্ত হয়েছে। মানুষের সম্ভাবনার দুয়ার কীভাবে উন্মুক্ত হয়েছে, অর্থাৎ মানুষ সেখান থেকে কী করতেছে, মানুষ সেখান থেকে তাদের জীবিকা নির্বাহ করতেছে। ওকে, তাদের সেখান থেকে জীবিকা নির্বাহ করতেছে, সেই জিনিসটা বুঝেছে। পদ্মা নদীর তীব্র গতি এবং স্রোত দ্বারা পদ্মার পাড়ের মানুষের গতিকে কী করেছে, আরও প্রদীপ্ত করেছে। ওকে, তো এইবার আসলে এই এমসিকিউ সলভ করি। কঠিন শ্রমের ফল হিসাবে সংগ্রামী মানুষ কি পেয়েছে, হতাশা, দারিদ্র, শস্য, সমৃদ্ধি। ওকে, ক্লিয়ার। ওকে, উত্তর করো, দ্রুত উত্তর করো। ওকে, সো আমরা তাহলে দেখি সঠিক উত্তর কি, সঠিক উত্তর সি, অর্থাৎ শস্য। আচ্ছা, পরের প্রশ্ন সলভ করো। পদ্মার দুই তীরে সংগ্রামী মানুষ কি চালিয়েছে, নাঙল, হাতুড়ি, কুড়াল, তারপর হচ্ছে শাবল।
সেটার উত্তর কি হবে? গুড, নাঙ্গল। এটার উত্তর কি হবে? নাঙ্গল। আচ্ছা, এরপর আসো, জলদস্যুর বর্ণ পাণ্ডুর হয়েছে কি দেখে? পদ্মার রং, পদ্মার তরঙ্গ ভঙ্গ, পদ্মার ঘূর্ণি, পদ্মার ভাঙন। এভরিওয়ান, সবাই একটু এই প্রশ্নটা একটু সলভ করো দ্রুত। আচ্ছা, দেখো এটার উত্তর কি হবে বলো? গুড, পদ্মার তরঙ্গ ভঙ্গ, যেটা আমরা পড়েছি, মানে পদ্মার যে নদীর যে ঢেউ, সে ঢেউয়ের কথা এখানে কি হচ্ছে বলা হয়েছে। আচ্ছা, এরপর আসো এই প্রশ্নটা সলভ করি। ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? ঢের সমুদ্রের স্বাদ কে পেয়েছে? কবি পেয়েছে, জলদস্যু পেয়েছে, পদ্মা পেয়েছে, নাবিক পেয়েছে? দ্রুত দ্রুত। ওকে, সবাই উত্তর করে, আমি কিন্তু দেখতেছি। ওকে, সো খেয়াল করি সঠিক উত্তর কি হবে বলেন? সঠিক উত্তর জলদস্যু। কি হবে? জলদস্যু। আচ্ছা, এবার দেখো, জলদস্যু পদ্মাকে দেখে কেন কেঁপেছে? আনন্দে, ভয়ে, শিহরণে, ঘৃণায়? দ্রুত উত্তর করো। ওকে, ফাইন। সো উত্তর কি? ভয়ে। এবার আসো আমরা একটা সৃজনশীল দেখি। এই সৃজনশীলে বলা হচ্ছে, আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলায় আলো পথ দিয়ে হাজারো পথ চলি, চলি পলিমাটি কোমল আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী সুধায় আমাকে কোথা থেকে তুমি এলে। তো এখানে বুঝতেই পারতেছো যে বাংলায় জন্মেছে, বাংলা সম্পর্কে বলা হচ্ছে। প্রথমত পদ্মা কি দেখে জলদস্যু ভয়ে পাণ্ডুর হয়ে গিয়েছে, ঠিক আছে। এরপর হচ্ছে নির্ভীক জীবন মৃত্যুর দ্বন্দ্বে সন্দিহান কেন? এই দুটো প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, এগুলো খুবই নর্মাল। এরপরে দেখো বলা হচ্ছে যে উদ্দীপক ও পদ্মা কবিতার সাদৃশ্য কোথায়? অর্থাৎ উদ্দীপকে আমরা দেখতে পাই এখানে বাংলার কথা বলা হচ্ছে, আর ওখানে পদ্মা নদীর যে সৌন্দর্য সেটার কথা বলা হচ্ছে। পদ্মা নদীর কারণে মানুষের জীবিকা যেই স্বর্ণদ্বার উন্মুক্ত হয়েছে সেটার কথা বলা হচ্ছে, আর এখানে বাংলার কথা বলা হচ্ছে। তো দুই জায়গাতে মূলত আমরা যে কম্বাইন্ড বা যে সমন্বয়টা দেখতে পাই সেটা তোমাকে এখানে ব্যাখ্যা করতে হবে। উদ্দীপক কি পদ্মা কবিতার সামগ্রিক স্পর্শ করতে পেরেছে? যুক্তিসহ উপস্থাপন করো। তো উদ্দীপকে আমরা দেখতে পাই, অর্থাৎ এই জিনিসটা আর ওইটার সাথে তুমি কম্পেয়ার করো, তোমার কাছে কি মনে হয় যে পদ্মা কবিতার যেই ভাববস্তু সেটা কি পুরোটাই আমাদের এই 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 উদ্দীপকের ভিতরে কি ফুটে উঠেছে কিনা, এই জিনিসটা তোমাদেরকে ব্যাখ্যা করতে হবে। এই জন্য প্রয়োজন হচ্ছে প্রচুর পরিমাণে কী করা, তোমাদেরকে সৃজনশীলগুলো প্র্যাকটিস করা, এবং যে যত বেশি সৃজনশীল প্র্যাকটিস করবা সে এই জায়গাতে তত বেশি এগিয়ে থাকবে। এবং সৃজনশীলগুলো প্রশ্ন করলে, প্র্যাকটিস করলে তোমরা পারবা। ওকে, আচ্ছা ভাই, কবিতায় থেকে কি সৃজনশীল আসতে পারে? আর মানে এটা খুব তুলনামূলক কম গুরুত্বপূর্ণ একটা কবিতা, তো তবুও তোমরা অবশ্যই পড়বা। এখন গুরুত্বপূর্ণ, সবই গুরুত্বপূর্ণ, কখন কোথা থেকে প্রশ্ন আসে এটা কেউই জানে না। ওকে, এটা আমিও জানি না, কেবল যে প্রশ্ন করবে সেও এখন জানে না, সে প্রশ্ন করার পর সে জানতে পারবে। স্যার আপনার সাথে দেখা করার খুব ইচ্ছা আমার, শেরপুর জামালপুর কখনো আসবেন কি? এলে জানাবো। স্যার একজন বলছে আপনাকে সেই লাগতেছে, ধন্যবাদ। আচ্ছা, তো আমাকে একটু বলো তো এই কবিতাটা তোমাদের কাছে ক্লিয়ার কিনা, বা আজকের ক্লাসে আমরা যেই দুটো টপিক পড়িয়েছি সেই দুটো টপিক তোমাদের কাছে ক্লিয়ার কিনা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানিয়ে দাও। অ্যান্ড ইনশাল্লাহ যেহেতু তোমাদের কলেজের অনেকের পরীক্ষা শেষ, এখন ইনশাল্লাহ আমরা একটু নিয়মিত ক্লাসগুলো নিয়ে আমরা কোর্সটা শেষ করে দিব। আমাদের কোর্স যদিও প্রায় শেষের দিকে,
আজকে অলরেডি 27তম ক্লাস চলতেছে, তার মানে বুঝতেছো ক্লাস প্রায় শেষের দিকে। স্যার রংপুর কবে আসবেন ঠিক নাই, রংপুরে মাঝে মধ্যেই যাই। ওকে, তো ভালো থাকবা, সুন্দর এবং সুস্থ থাকবা। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।